হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। প্রিভিয়াসে আমি তোমাদের জন্য ক্লাস রিলেটেড কিছু ভিডিও প্রোভাইড করেছিলাম, তোমরা আশা করি সেগুলো দেখেছো। আজ আমি তোমাদের জন্য এরকম আরেকটি ক্লাস রিলেটেড ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আমি তোমাদের জন্য এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে একটি ক্লাস দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম যে প্লেলিস্ট থেকে তোমরা কি করবে, দেখে নিবে যে পূর্বে আগে থেকেই ইতিহাসের উপাদান, হরপ্পা এবং বৈদিক যুগ সম্পর্কে ডিটেলস কিছু ক্লাস প্রোভাইড করা ছিল এবং পাশাপাশি আরেকটি আধুনিক ভারত থেকে ক্লাস প্রোভাইড করা আছে। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি তার মূল বিষয়বস্তু হলো সুলতানি যুগ। এবার এসএসসি সিলেবাস অনুযায়ী যেটুকুটা আছে আমি সেগুলোই কিন্তু শুরু করবো। তোমরা জানো যে এর পূর্বেও একটা ইতিহাস আছে, সেগুলো এখানে সিলেবাসের দরকার নেই, তো আমি সেগুলো নিয়ে আলোচনা করছি না। একদম ডিরেক্ট আমরা কি করব, যেখান থেকে শুরু এসএসসি সিলেবাস অনুযায়ী আমরা সেটা অনুযায়ী চলব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও আজকের যে ক্লাসটি। তো দেখো স্টুডেন্টস, আজকে যে ক্লাসটি দেখতেই পাচ্ছ যে দিল্লিতে সুলতানি রাজবংশের সূচনা। তো আমি এক এক করে লাইনগুলো বলছি এবং আমি হাইলাইট করেছি, ভালো করে দেখে নাও। যে দিল্লি শহরের প্রতিষ্ঠাতা কে ছিলেন, দেখো এখানে নামটা আমি ভালো করে লিখে দিয়েছি, অনঙ্গপাল তোমার। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো লেখাগুলো। দিল্লি যে শহর, তার প্রতিষ্ঠাতা ছিলেন তোমার বংশীয় একজন রাজা অনঙ্গপাল তোমার। পূর্বে এই দিল্লির নাম ছিল ইন্দ্রপ্রস্থ, যোগিনীপুরা প্রভৃতি। এছাড়াও পরবর্তীকালে দ্বিতীয় বাগদাদ নামেও এটি সম্মানিত হবে। তো এই প্রথম দুটি কথা বুঝতে পারলে। এরপরে দেখো কি বলেছে, আমাদের যে সময়কালটি দিল্লিতে সুলতানি রাজবংশ 1206 থেকে 1526, এই সময়কালে দিল্লিতে মোট 5টি রাজবংশ কি করেছিল, রাজত্ব করেছিল। এরা কারা? এরা হলো দেখো দাস বংশ, যাকে আমরা ইলবাড়ি তুর্কি নামেও জানি। এদের রাজত্বকাল ছিল 1206 থেকে 1290 পর্যন্ত। দ্বিতীয় যে রাজবংশ তা হলো খলজি রাজবংশ। এই রাজবংশ চলেছিল 1290 থেকে 1320 পর্যন্ত। তৃতীয় যে রাজবংশ তা হলো তুঘলক রাজবংশ বা তুঘলক বংশ, যা 1320 থেকে 1412 পর্যন্ত চলেছিল। এরপর সৈয়দ বংশ, যা 1414 থেকে 1451 পর্যন্ত চলে। লাস্ট এবং শেষ যে রাজবংশ তা হলো লোধি বংশ, যা 1451 থেকে 1526 সাল পর্যন্ত টিকে ছিল। তো এই তো গেল 5টি রাজবংশের নাম। এবার আমরা একটু পিছিয়ে যদি যাই, একটু এগোতে পিছিয়ে দেখতেই হবে আমাদের যে কি আফগানিস্তান বা কিছু কিছু জায়গা দেখবে মধ্যপ্রদেশে বলা আছে, এইখানে একটি জায়গা ছিল ঘুর বলে একটি রাজ্য, ঘুর প্রদেশ। এইখানে একজন শাসক ছিলেন মোহাম্মদ ঘুরি। তিনি কি করেছিলেন, তিনি দেখো লিখেছে, যিনি ভারতে ইসলামিক শাসনের প্রতিষ্ঠাতা বা ইসলামিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নামেও পরিচিত। তিনি 1192 সালে দিল্লির তৎকালীন শাসককে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান, যার উপাধি ছিল রায় পিথেরো, এই রায় পিথেরো তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে তিনি কি করেছিলেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করেছিলেন। ঠিক আছে, কি বললাম, আফগানিস্তানের ঘুর প্রদেশের শাসক মোহাম্মদ ঘুরি, যিনি ভারতে ইসলামিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নামে পরিচিত। 1192 সালে দিল্লির তৎকালীন শাসক রায় পিথেরো তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে, কোন যুদ্ধে, তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করে কি করেছিলেন, তিনি দিল্লিতে নিজ শাসন প্রতিষ্ঠা করেন। এতটুকু বুঝতে পারলে। এর পূর্বের একটি ঘটনা কি, যে 1 বছর পূর্বে, অর্থাৎ সালটি হলো 1191 খ্রিস্টাব্দ, এই বছর তরাইনের প্রথম যুদ্ধ অনুষ্ঠিত হয়, যেই যুদ্ধে কিনা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের কাছে তিনি গুরুতরভাবে পরাজিত হয়েছিলেন। দেখো তরাইনের দুটো যুদ্ধ হয়েছিল। প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে গুরুতরভাবে পরাজিত করেন, কিন্তু তার মধ্যে অদম্য ইচ্ছাশক্তি, মানসিক বল এবং সুযোগ্য নেতৃত্বের প্রভাবের জোরেই তিনি কি করেছিলেন, পরের বার, অর্থাৎ এই যে আমি আগের পেজে আলোচনা করলাম 1192 সালে যখন দ্বিতীয় পানিপথের তরাইনের যুদ্ধ হয়, সেখানে কিন্তু তিনি কি করেছিলেন, জয়ী হয়েছিলেন। আর এই যুদ্ধে
তার তিনজন, হ্যাঁ, তার তিনজন মহান সেনাপতি ছিলেন। তারা কারা? তারা কুতুবউদ্দিন আইবক, তাজউদ্দিন ইলদুস এবং নাসিরউদ্দিন কুবাচা। আশা করছি এইটুকু বুঝতে পারলে। এর পরের ঘটনা কি? এর পরের ঘটনা হলো 1206 সালে এই মোহাম্মদ ঘুরি মারা যাবেন। এর পূর্বে তিনি কি করেছিলেন? তার সেনাপতি, এই যে তিনজন সেনাপতির নাম বললাম, তার মধ্যে একজন বিখ্যাত সেনাপতি ছিলেন কুতুবউদ্দিন আইবক। তাকে তিনি কি করেছিলেন? দিল্লির শাসনভার অর্পণ করে যান বা দিয়ে যান। বুঝতে পারলে? আচ্ছা, এবার আমরা মোহাম্মদ ঘুরি সম্পর্কে দু চার কথা পড়ব। দেখো, এর আগের একজন তোমরা নাম জানো, বিখ্যাত একজন ব্যক্তি, গজনির একজন সুলতান ছিলেন, সুলতান মাহমুদ। তিনিও ইতিহাসে একজন বিখ্যাত রাজা। তিনি কি করেছিলেন? ভারতে মোট 17 বার আক্রমণ করেছিলেন। ঠিক আছে, কতবার? মোট 17 বার তিনি ভারত আক্রমণ করেন। কিন্তু তার ভারত আক্রমণের উদ্দেশ্য ছিল কিন্তু শুধুমাত্র ভারতের লুটপাট করা, লুণ্ঠন করা। যেখানে মোহাম্মদ ঘুরি কি করেছিলেন? মোহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল ভারতে সাম্রাজ্য স্থাপন। তো দুজনেই কিন্তু ভারতে আক্রমণ করেছে, কিন্তু মোহাম্মদ ঘুরির উদ্দেশ্য ছিল ভারতে সাম্রাজ্য স্থাপনের। তারপরে দেখো কি বলেছে, গোমাল গিরিপথ হয়ে। কোন গিরিপথ হয়ে তিনি ভারতে প্রবেশ করেন? যদি পরীক্ষায় এরকম প্রশ্ন চলে আসে, তোমরা লিখবে গোমাল গিরিপথ। গোমাল গিরিপথ হয়ে কিন্তু মোহাম্মদ ঘুরি প্রথমবার ভারতে প্রবেশ করেন এবং তার প্রথম আক্রমণটি ছিল 1175 সালে মুলতান। 1175 সালে তিনি প্রথম ভারত আক্রমণ করেন। যে স্থানটির নাম বললাম তা হলো মুলতান। আর কোন রাস্তা হয়ে তিনি ভারতে ঢোকেন? তা হলো গোমাল গিরিপথ। ঠিক আছে। আর ইম্পর্টেন্ট কি? তিনি ভারতে ইক্তা ব্যবস্থার সূচনাকারী। দেখবে আমরা প্রত্যেকেই এইটা একটু হয়তো কম বেশি একটু অন্যরকমই জানি যে ভারতে ইক্তা ব্যবস্থার সূচনাকারীকে যদি সূচনাকারী চাই তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে মোহাম্মদ ঘুরি। কিন্তু প্রকৃত সূচনাকারী বা প্রকৃত প্রতিষ্ঠাতা যদি বলা হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার হয়ে যেতে পারে ইলতুৎমিশ। তো ওটা আমরা পরে জানবো। তো তিনি ছিলেন ভারতে ইক্তা ব্যবস্থার সূচনাকারী। লাস্ট আর একটা পয়েন্ট আমরা জানবো যে তিনি নিজ মুদ্রায়, তিনি ভারতে এসে কিছু মুদ্রা প্রচলন করেছিলেন যেখানে হিন্দু দেবী লক্ষ্মী এবং নন্দীর আকৃতি অঙ্কন ছিল। ঠিক আছে, এই মোহাম্মদ ঘুরি সম্পর্কে আমরা দু চার কথা জেনে গেলাম। আচ্ছা, 1206 থেকে 1526 অর্থাৎ মোট 320 বছর। এই 320 বছরে দিল্লিতে 32 জন শাসক সুলতান পদে বসেন। মনে থাকবে কতজন বললাম? মোট 32 জন সুলতান সিংহাসনে বসেছিলেন। সময়টা 1206 থেকে 1526। মনে রাখবে দাস বংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবক এবং সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খাঁ এরা কিন্তু কি করেননি? এরা সুলতান উপাধি গ্রহণ করেননি। এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। আর ইম্পর্টেন্ট, যতজন সুলতান বললাম এক্ষুনি আমি যে 32 জন, এই 32 জন সুলতানের মধ্যে বহলুল লোদি বংশের শাসক বা প্রতিষ্ঠাতা বলতে পারো বহলুল লোদি, যিনি কিনা সর্বাধিক সময় ধরে রাজত্ব করেছেন। মোট সেই সময়টা হলো 38 বছর। ঠিক আছে। আর দিল্লির শেষ সুলতান, এটিও বারবার পরীক্ষায় আসে, দিল্লির শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদির সাথেই কিন্তু বাবরের পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হবে, যেখানে বাবর জয়লাভ করবেন এবং ইব্রাহিম লোদির মৃত্যুর পাশাপাশি কিন্তু সুলতানি সাম্রাজ্য শেষ হয়ে যাবে। তখন সালটি থাকবে 1526। ঠিক আছে। তো আমরা সুলতানি দেখবে যে সিলেবাস অনুযায়ী যেভাবে আছে সূচনা পর্ব সেটি সম্পর্কে জেনে গেলাম। এবার আমরা কি করব? তারপরের একটু সম্পর্কে জানবো, তা হলো দাস বংশ। দাস বংশ থেকে আমরা অল্প করে আজকে পড়ে নেব, ইন ডিটেলস আমরা পার্ট 2-তে পড়ব। তো দেখো, দাস বংশ যার সময়কাল 1206 থেকে 1590। তো দিল্লিতে দাস বংশ তথা সুলতানি শাসনের সূচনাকারী ছিলেন কুতুবউদ্দিন আইবক। তা দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। পূর্ব জীবনে তিনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। আমরা একটু আগে জানলাম দাস ছিলেন তিনি, তার সেনাপতিও ছিলেন। তরাইনের দ্বিতীয় যুদ্ধে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। তো আইবক কুতুবউদ্দিন আইবক, তার নামের অর্থ হলো চাঁদের মতো সুন্দর। আইবক শব্দের অর্থ চাঁদের মতো সুন্দর।
আইবকের উপাধি। আইবকের উপাধি ছিল লাখ বাক্স, পিল বক্স, দ্বিতীয় হাতিম প্রভৃতি। মনে রাখতে হবে তিনি সুলতান উপাধি নেননি। ঠিক আছে, আমি আগের কথাতে আলোচনা করলাম। তো তিনি মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। তো প্রথম অবস্থায় কিন্তু মোহাম্মদ ঘুরি তাকে অশ্বশালার প্রধান, ঘোড়ার যেখানে রাখা হয় সেই অশ্বশালা তার দেখাশোনা করার দায়িত্বভার দিয়েছিলেন। সেই পদটির নাম ছিল আমির-ই-আখুর। এই পদে কিন্তু তিনি প্রথম তাকে নিয়োগ করেছিলেন। পরবর্তীকালে যাক সেনাপতি হয়ে যাবেন এবং 1206 সালে মোহাম্মদ ঘুরি মৃত্যুর পূর্বে আইবককে দিল্লির শাসনভার অর্পণ করবেন। ঠিক আছে, এই আইবকের সাম্রাজ্য যদিও দিল্লিতে ছিল, কিন্তু মনে রাখতে হবে তার রাজধানী কিন্তু দিল্লিতে ছিল না, তার রাজধানী ছিল লাহোরে। খুব ভালো, কিন্তু এই ইম্পর্টেন্ট তথ্য, এটা ভালো করে মনে রাখবে। তো আইবক কখনোই সুলতান উপাধি নেননি, আমি এক্ষুনি বললাম। ঠিক আছে, আর তার অন্যান্য উপাধি কিছু আছে, যেগুলো দেখো সিপাহ সালার, মালিক প্রভৃতি। তিনি কি করেছেন তার সম্পর্কে দু একটা কথা আমরা জানি। তিনি দিল্লিতে কুয়াত উল ইসলাম এবং আজমিরে আড়াই দিনকা ঝোপড়া নামক মসজিদ নির্মাণ করেন। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসেছে যে আড়াই দিনকা ঝোপড়া এটি কী ছিল। তো এটি একটি মসজিদ। কুয়াত উল ইসলাম এটি একটি মসজিদ। এছাড়াও তিনি কি করেছিলেন, দিল্লিতে কুতুব মিনার নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু তিনি তার অকাল মৃত্যু হবে, তাই তিনি কিন্তু কাজটি কমপ্লিট করতে পারবেন না। পরবর্তীকালে তার জামাই ইলতুৎমিশ এই কাজটি সম্পূর্ণ করবেন। আমরা ইলতুৎমিশের ডিটেলস পড়বো এটা। তো আইবক সম্পর্কে এতটুকু আমরা জানলাম। নেক্সট তারপরে দেখো 1210 সাল, সালটা হলো 1210 সাল। রাজধানী লাহোর, তার রাজধানী আমি এক্ষুনি বললাম লাহোরে। সেখানে চৌহান, যার বর্তমানে আমরা অন্য নামে চিনি পোলো, এটি খেলার সময় কি হয়েছিল, ঘোড়ার পিঠ থেকে তিনি পড়ে যান এবং পড়ে গিয়ে কিন্তু অ্যাক্সিডেন্টালি তিনি মারা যান। ঠিক আছে, তো সিংহাসনে বসলেন 1206 থেকে 1210 পর্যন্ত তিনি রাজত্ব করেন এবং 1210 সালে লাহোরে চৌহান খেলার সময় বা পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে কিন্তু তার মৃত্যু হয়ে যায়। আইবকের পর আরাম শাহ সিংহাসনে বসেন। যদিও এই আরাম শাহ কে ছিলেন এই নিয়ে বিতর্ক আছে। কেউ বলেছেন তার পুত্র ছিলেন, কিন্তু মিনহাজ-ই-সিরাজ, যিনি তবাকত-ই-নাসিরি গ্রন্থটি রচনা করেছেন, তিনি বলেছেন যে তিনি আইবকের কোনো পুত্র সন্তানই ছিল না, তার তিন কন্যা ছিল। আবার অন্যান্য কেউ ঐতিহাসিক বলেছেন, আবুল ফজল যেমন বলেছেন যে এই আরাম শাহ আইবকের ভাই ছিলেন। তো যাই হোক, তিনি 8 মাস রাজত্ব করেছেন। এরপর তিনি ছিলেন অযোগ্য শাসক, তাই দিল্লির আমিররা কি করেছিলেন, ইলতুৎমিশকে আহ্বান করবেন যে দিল্লিতে তুমি সিংহাসনে বসো। তো তাদের আহ্বানে সাড়া দিয়ে ইলতুৎমিশ কি করবেন, আরাম শাহকে হত্যা করে, তার সাথে যুদ্ধ করে হত্যা করে কিন্তু সিংহাসনে বসবেন। ঠিক আছে, তিনি ইলতুৎমিশ সম্পর্কে বা তার পরবর্তী সুলতান সম্পর্কে আমরা পার্ট 2-তে আলোচনা করব। তার বুঝতেই পারলে যে আমরা দিল্লিতে সুলতানি রাজবংশের সূচনা এবং দাস বংশ নিয়ে আজকে আলোচনা করলাম। তো যার যেখানে বুঝতে অসুবিধা হবে, আশা করছি তোমাদের ক্লাসটি ভালোই লাগবে। তোমরা প্রিভিয়াসের যে ক্লাসটি করেছিলে সেখানে খুব তোমাদের ভালো রেসপন্স ছিল। এরকম ক্লাস তোমাদের খুব উপযোগী আগামী পরীক্ষার জন্য। তো আমি এরকম ক্লাস আবার আরও নিয়ে আসবো। তোমরা এইভাবে ক্লাসগুলো দেখো। যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে কোনো রকম সংকোচ না করে কমেন্ট করবে অথবা আমাকে ইমেলে জানাবে। এবং যেখানে যেখানে যদি কোনো জায়গায় তোমাদের নিজেরাই বুঝতে হয়, একটু পিছিয়ে নিয়ে পজ করে একটু আস্তে আস্তে অল্প করে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাস নিয়ে আবার খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ। সকলে ভালো করে পড়াশোনা করো এবং আমাদের সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।